একদিন হঠাৎই ফাতের এক প্রতিবেশী মেয়ে গ্রাম থেকে হারিয়ে যায়, আর তাকে খুঁজতে গিয়েই ফাতে জানতে পারে এর পেছনে রয়েছে এক সাইবার মাফিয়া গ্রুপ, যাদের জালে ফেসে গিয়ে আজকাল অনেকেই তাদের সর্বস্ব হারাচ্ছে। এক্স এজেন্ট ফাতে এবার নেমে পড়ে এই মাফিয়াদের খুঁজে বের করার মিশনে, যেখানে তাকে সহায়তা করে একজন তুখোড় হ্যাকার। এবার এই দুইজন মিলে কি পারবে এই কালপ্রিটদের মুখোশ সবার সামনে উন্মোচন করতে এবং ওই মেয়েটিকে খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্পে। চলুন তাহলে আর দেরি না করে সোনু সুদের দুর্ধর্ষ সব অ্যাকশনে ভরপুর আজকের গল্প ফাতের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই একটা জায়গায় অসংখ্য গুলির স্তূপ হয়ে রয়েছে। বোঝাই যায় একটু আগেই হয়তো এখানে ভয়ঙ্কর গোলাগুলি হয়েছে। তো সেখানেই আমরা আমাদের আজকের গল্পের নায়ক ফাতেহকে দেখতে পাই। আর তখনই ব্যাকগ্রাউন্ডে আয়াপ্পা স্যার এবং ফাতের কথোপকথন শোনা যায়। আয়াপ্পা স্যার বলতে থাকে, তুমি কি জানো তুমি যেই মিশনে গিয়েছিলে সেখানে 40 জন মারা গেছে? ফাতে বলে, 40 না স্যার, 50 জন, আর 10 জনের বডি কখনো কেউ খুঁজেও পাবে না। এরপরই তার স্যার তাকে বলতে থাকে, তবে ফাতে, তোমার কি মনে হয় না তোমার এই মিশনে যাওয়ার আগে এজেন্সিকে জানানো উচিত ছিল? তখন ফাতে বলে, কোন এজেন্সি স্যার? যে এজেন্সির কোনো নাম নেই, ঠিকানা নেই, আর সেখানে কাজ করা কোনো এজেন্টের কোনো কোডও নেই, সেই এজেন্সির কথা বলছেন স্যার? তখন আয়াপ্পা স্যার বলে, তুমিও কিন্তু সেই এজেন্সির একজন সদস্য ছিলে। ফাতে বলে, হ্যাঁ স্যার, ছিলাম, কিন্তু এখন নেই। যাক, তো বোঝাই যায় সে কোনো এজেন্সির সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করত, তবে এখন সে হয়তো নিজে থেকেই কোনো মিশনে চলে এসেছে। যাক, তো আয়াপ্পা স্যার তাকে বলতে থাকে, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। রাজা তার 200 গুন্ডাকে নিয়ে একটা হোটেলে বসে আছে, তার খোঁজে তুমি সেখানেই যেতে পারো, তবে আমার মনে হয় তোমার ব্যাকআপের প্রয়োজন আছে। তখন ফাতে বলে, স্যার, ব্যাকআপের তো প্রয়োজন আছেই, তবে আমি যে তাদেরকে খতম করব আর সেই সব বডি সরানোর জন্য আমার ব্যাকআপ লাগবে, সেটা পাঠালে পাঠাতে পারেন। এই বলেই সে একদম সুটেড বুটেড হয়ে রেডি হয়ে যায়। তো এখানে তাদের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি সে রাজা নামের কোন একজনের পেছনে পড়ে আছে। তবে এই রাজাকে আর ফাতেই বা কেন তার পেছনে পড়ে আছে, এটা তো আমরা গল্পের সাথে সাথেই জানতে পারবো। যাক, তো এরপরই দেখা যায় সে ওই হোটেলের সামনে চলে আসে, আর সেই হোটেলের বাইরেই সে দুজনকে গুলি করে মেরে ফেলে। এরপরই হোটেলে প্রবেশ করে, যেখানে অনেক লোকজন বসেছিল। তো ফাতে এখানে আসার সাথে সাথেই তারা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, এখানে তো তোমার কোনো জায়গা নেই। ঠিক তখনই দেখা যায় ফাতে একজনের দিকে গুলি তাক করে ধরে, আর তাকে সাথে সাথেই গুলি করে বলে, জায়গা না থাকলে আমি করে নিব। এই বলেই সে একের পর এক তাণ্ডব চালাতে থাকে। সে সেখানে এক একজনকে নৃশংসভাবে মারতে থাকে, কারো হাত চাকু দিয়ে মাঝখান দিয়ে ফেলে দেয়, তো কারো মাথার মধ্যে কাটের টুকরো ঢুকিয়ে দেয়। এভাবেই এক এক করে সে সবাইকে মেরে ফেলে। আর এরপর বেশ স্টাইল নিয়ে সে জুস খেতে খেতে যেই না বাইরে আসে, সেই এক বিশাল বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণের আঘাতে ফাতে সেখানেই আহত হয়ে পড়ে থাকে। সেই সময় ব্যাকগ্রাউন্ডে ফাতে সিং বলতে থাকে যে, আমি যাদেরকে মারতে এসেছিলাম তারা হয়তো অনেক আগে থেকেই আমাকে মারার প্ল্যান করে বসেছিল, আমি হয়তো বুঝতে পারিনি, তাই এইভাবে ফেসে গেলাম। এরপর সে বলে, আমি ফতে সিং পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলাম, তবে আজ সেখান থেকে অনেক দূরে এসে এখন আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসগুলো গুনছি। হয়তো আমার জীবনের কাহিনী এই পর্যন্তই ছিল, তবে এই কাহিনীর শুরুটা হয়েছে আমার গ্রাম মোগা থেকে, যেখানে পুরো গ্রামবাসী আমার পরিবার ছিল। তো এরপরই আমাদেরকে 1 মাস আগের মোগার দৃশ্য দেখানো হয়। আমরা জানতে পারি ফাতের আসলে পরিবার বলতে কেউই নেই, তবে এই পুরো গ্রামটাই তার পরিবার। আর তার বাসার পাশেই একটা মেয়ে থাকতো, তার নাম নিমৃত। এই মেয়েটাকে ফাতে তার ছোট বোনের মতোই দেখতো। মেয়েটাও তাকে বড় ভাইয়ের মতো সম্মান করত, আর প্রত্যেকদিন সকালে তার জন্য 1 কাপ চা রেখে সে তার কাজে বেরিয়ে যেত। যাক, তো এরপরই আমরা দেখতে পাই যে ফাতে একটা ডেইরি ফার্মে চলে আসে। সেই ডেইরি ফার্মটা পরিচালনা করে, আর এখানে গ্রামের অনেকেই কাজ করে। তো দেখা যায় ফাতে খেয়াল করে তার ডেইরি ফার্মে 2 বাচ্চা ছেলে মেয়ে এসেছে। তো তাদেরকে দেখে ফাতে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা এখানে স্কুলে যাওনি কেন? তখন ছেলে মেয়ে দুটো বলে, আমাদেরকে স্কুলে যেতে বারণ করেছে, কারণ স্কুলের ফিস দেওয়া হয়নি, তো এই জন্য। তবে বাবা বলেছে সে টাকা নিয়ে আসবে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। তো একটু পরই দেখা যায় তাদের বাবা চলে আসে, আর সে তাদের বলতে থাকে কাল থেকে স্কুলে যেতে হবে না, অর্থাৎ সে টাকা জোগাড় করতে পারেনি। ফাতে তো এই সবকিছু খেয়াল করে, আর একটু পরেই দেখা যায় সে ওই লোকটার লকারে কিছু টাকা রেখে যায়। ফাতে আসলে এভাবেই তার সব কর্মচারীর খেয়াল রাখতো আর বিপদে আপদে সাহায্য করত। তো এই টাকা যখন ওই লোকটা পায় তখন তো সে খুবই খুশি হয়,
আর তাকে খুশি হতে দেখে ফাতেও মনে শান্তি পায়। এরপরই দেখা যায় ফাতের কর্মচারী সিন্ধুকে। সে চলে আসে নিমরাতের দোকানে। আসলে সে নিমরাতকে অনেকবার কল করছিল, কিন্তু সে তো কলই রিসিভ করছিল না, তাই সে বাধ্য হয়ে দোকানেই চলে আসে। তো এখানে আমরা জানতে পারি এই সিন্ধু অনলাইন লোন অ্যাপ থেকে লোন নিয়েছিল, তবে তাদের লোনের টাকা পরিশোধ করার পরও তারা আরো টাকা চাচ্ছে। তো নিমরাত ওই কোম্পানির এজেন্ট হওয়ায় সে নিমরাতের কাছে এসেছে। নিমরাত বলে, আমি ব্যাপারটা দেখছি ভাই, আমি তো তাদেরকে কলও করেছিলাম, তারা কিছু জানালেই আমি আপনাকে বলবো। তখন সিন্ধু বলে, আমি আমার ওয়াইফের জন্য টাকা নিয়েছিলাম, তুই তো ভালো করেই জানিস ও অনেক অসুস্থ, ওর চিকিৎসার জন্যই এতগুলো টাকা নেওয়া, কিন্তু এখন তো ওই কোম্পানির লোকেরা আমার পেছনেই পড়ে গেছে, তারা এখন ডাবল ইন্টারেস্টের টাকা যাচ্ছে, আমি এসব কিভাবে ম্যানেজ করব? তো শেষমেশ সে বলে, আমি কিন্তু আর পারছি না, তুই শুধু আমাকে এটা বলে দে আমি একা মরবো না আমার পরিবার সহ নিয়ে মরবো। এটা শুনে নিমরাত তাকে শান্ত করে আর বলে, ভাই আমি দেখছি, এরকম কথা বলবেন না, আমিও তো আসলে বুঝতে পারছি না কিভাবে কি করব, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। আমি চাই না গ্রামের কারো আমার জন্য ক্ষতি হোক। আসলে এই নিমরাতের সাথেও তো ধোঁকা হয়েছিল, সেও তো বুঝতে পারেনি এই কোম্পানি তাদের সবাইকে এভাবে ধোঁকা দিবে। যাক, তো এরপরই সে যখন তার বান্ধবীর সাথে বাসে করে বাড়ি ফিরছিল, তখন সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন তার বান্ধবী তাকে বলতে থাকে, গতকাল জানিস আমাদের বাড়িতে এক চাচা এসে তোর নামে অনেক আজে বাজে কথা বলে গেছে, যে তুই নাকি পুরো গ্রামের মানুষের সাথে ফ্রড করেছিস লোন দিয়ে। তুই দয়া করে এসব একটু তাড়াতাড়ি বাদ দে তো, না হলে না জানি কোন বড় ঝামেলায় পড়ে যাস। তখন নিমরাত বলে, আমি 1 মাসে 3 বার দিল্লিতে চক্কর লাগিয়েছি, আমি তো চেষ্টা করছি বল, আমি চাই না গ্রামের কারো ক্ষতি হোক। তখন তার বান্ধবী বলে, তাহলে ফাতে ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বল। কিন্তু নিমরাত তার ভাইয়ের মতো ফাতেকে এসব বলে খামোখা ঝামেলায় ফেলতে চায় না। আর কি বা বলবে সে, আসলে সে নিজেও তো ফেঁসে গিয়েছিল। তো সেই সময় দেখা যায় এই লোন স্কিমের মাস্টার মাইন্ড রাজাকে, যেই রাজার কথা আমরা গল্পের শুরুর দিকে শুনেছিলাম। তো ঠিক সেই সময় দেখা যায় তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। আর এখানে আমরা জানতে পারি এই রাজারা লোন অ্যাপের মাধ্যমে মানুষকে লোন দিয়ে তাদের সব ডিটেলস নিয়ে নেয়, আর এভাবে করে তারা অনেক মানুষের ডিটেলস সংগ্রহ করেছে। তো তাদের বিরুদ্ধেই কাজ করছিল একদল ইথিক্যাল হ্যাকার, আর তাদেরই মেইন ছিল খুশি শর্মা। তবে এই গ্রুপের 5 জনের মধ্যে তারা 3 জনকেই মেরে ফেলেছে, আর একজনকে এখানে আজ ধরে এনেছে। তো রাজা এবার তার সামনে এসে বলতে থাকে যে আমরা 3 মাস ধরে সারা দেশের কত কত সিক্রেট ফাইল জোগাড় করেছি, আর তোরা 1 নিমিষেই আমাদের সবকিছু হ্যাক করে নিলি, আমাদের এতদিনের কষ্টের ফল তোরা ভোগ করবি, এটা তো আমি হতে দিতে পারি না। এই বলার পরই দেখা যায় সে ওই ছেলেটাকে একটা চেয়ারে বসিয়ে দেয় আর তাকে কারেন্ট শক দিতে থাকে। আর এই ভিডিওটা সারা দেশে লাইভ হচ্ছিল, সবাই তো এই ভিডিও দেখে আঁতকে ওঠে। আর এই ভিডিওর ভিউজ যত বাড়ছিল সেখানে শকের মাত্রাও বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে ছেলেটাকে সেখানেই মেরে ফেলে তারা। আর এই ব্যাপারটা নিয়েই তো সারা দেশে নিউজ হয়, কারণ এটা তো একটা সাইবার ক্রাইম। তো পুলিশ এখন এদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর এই ভিডিওটাই নিমরাত দেখে। তখন সে হার্টবিট নামের একজনকে মেসেজ করতে থাকে। সে এটা লেখে যে অনলাইন কিলিং আর ওই ফেক লোন অ্যাপ এ দুটো একই গ্যাং, তাই না? তখন ওপাশ থেকে উত্তর আসে 100% এরা একই গ্যাং যারা এই সব দুষ্কৃতি করে বেড়াচ্ছে। আর তোমার কাছে একটা লকেট আছে, সেই লকেটেই ক্যামেরা সেট করা আছে, আমাদেরকে একটা স্টিং অপারেশন করতে হবে। নিমরাত তো আসলে প্রথমে বুঝতে পারেনি যে সে যেই লোন অ্যাপের সাথে কাজ করছে তারা এভাবে মানুষকে ঠকাবে, তাই এবার সে তাদেরকে হাতে নাতে ধরতে যারা কাজ করে যাচ্ছে তাদের সাথেই হাত মিলিয়েছে। আর এবার সে জানায় সে দিল্লি এসেই তাদের সাথে দেখা করবে। তো এই সময় তার মা তাকে ডাক দেয় আর তাকে খাবার খেয়ে নিতে বলে। সেই সময় সিন্ধু কল দিলে সে সেই কল ইগনোর করে আর তার মার সাথে গল্প করতে থাকে। তখন তার মা বলে, তুই যে মাঝে মধ্যে দিল্লি যাস তখন আমার অনেক বেশি টেনশন হয় রে, এসব দোকানের কাজটা ছেড়ে দে আর একটু পড়াশোনা কর। আর এই দেখ আজকে তোর জন্য শাক রান্না করেছি, তোর নিশ্চয়ই ভালো লাগবে। তখনই নিমরাত বলে, ফাতে ভাইয়ের তো এই শাক অনেক পছন্দ, আমি তাকে দিয়ে আসছি। হ্যাঁ, এই বলেই সে ফাতের কাছে চলে যায় আর তাকে খাবার দিয়ে এটা ওটা বলতে থাকে। ফাতেও বুঝে যায় যে কিছু তো একটা হয়েছে, তাই সে নিমরাতকে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে তো বোন? নিমরাত তখন তাকে বলে, আচ্ছা ভাই, ভালো মানুষের সাথে কখনো খারাপ হয় না তো। সে আসলে তাকে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না, এতটুক বলে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ফাতে তাকে বলে যে শোন, উপরওয়ালা কখনো তার বান্দাদেরকে বিপদের সময় একা ছাড়ে না, সব সময় তার পাশেই থাকে। আর শোন, তোকে একটা কথা বলি, কখনো কোনো বিপদে পড়লে তুই কাকে ডাকবি জানিস তো? এতটুকু বললেই নিমরাত বুঝে যায়
আর সে হেসে সেখান থেকে চলে যায়, কারণ ফাতে তাকে নিজের ছোট বোনের মতো অনেক বেশি ভালোবাসে। সে তার যে কোনো বিপদ আপদে তার এক ডাকেই সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসবে তাকে বাঁচাতে। তো এই দুই ভাই বোনের বন্ডিং আসলেই অনেক সুন্দর। যাক, তো পরদিন সকালেই দেখা যায় একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়ে যে ওই ফেক লোন অ্যাপ এখন আর এক কাণ্ড ঘটাচ্ছে। তারা তো এতদিন যারা যারা ওই ফেক লোন অ্যাপের মাধ্যমে তাদের কাছ থেকে লোন নিয়েছে সেই সব মানুষদের ডিটেলস নিত, আর এখন তাদের পরিচিত লোকজন, ফ্যামিলি, সবার ডিটেলসও তারা জোগাড় করে ফেলেছে। এরপর তারা তাদের ফ্যামিলির মানুষজনের ছবি জোগাড় করে সেগুলো দিয়ে উল্টোপাল্টা ছবি বানাচ্ছিল আর সবাইকে ব্ল্যাকমেইল করছিল। এ কারণে তো একটা পুরো পরিবারই আত্মহনন করে মারা গেছে। আর এই একই জিনিস সিন্ধুর সাথেও হয়েছে। তাই সে এইসব ছবি দেখে কান্না করতে থাকে, আর এই সব কিছু থেকে রেহাই পেতে সে এবার নিজেকেই শেষ করে দেয়। একটু পরেই সারা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে। এতে তো ফাতেও অনেক ভেঙে পড়ে, কারণ সিন্ধু তো তারই কর্মচারী ছিল। সেই সময় নিমরাতও সেখানে আসে, আর এই সবকিছুর জন্য তার নিজেকেই দায়ী বলে মনে হতে থাকে। তাই সে সাথে সাথে খুশিকে ফোন দেয়, আর আমরা দেখতে পাই নিমরাতের আগের দিন হার্টবিট নামে যার সাথে কথা বলেছিল সে আর খুশি একই মানুষ। আর এই খুশির গ্যাংই রাজাদের বিরুদ্ধে কাজ করছে। তাই নিমরাত এখন খুশির কাছে হেল্প চায়। সে বলে খুশি যেভাবে বলবে সে সেভাবেই সবকিছু করবে, শুধু খুশি যেন তার পুরো গ্রামকে একটু বাঁচিয়ে নেয়। এই বলে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর এই পুরো ব্যাপারটা ফাতেও খেয়াল করে, কিন্তু সে তখনই নিমরাতকে কিছুই বলে না। পরদিন সকালে ফাতে যখন তার ডেইরি ফার্মে যাবে তার আগে সে ছাদে এসে দেখে যে নিমরাত আজ তাকে চা দেয়নি। যে নিমরাত তাকে প্রত্যেকদিন চা দিত, তার একদিনও ভুল হতো না সে আজকে তার ভাই ফাতের জন্য এক কাপ চাও রেখে যায়নি। এটা দেখেই ফাতের খটকা লাগে। আর সেই সময় দেখা যায় নিমরাতের বাড়িতে পুলিশ এসে হাজির হয়। নিমরাতের মা তো পুলিশকে দেখে খুবই ঘাবড়ে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে নিমরাত তো একটা কাজে দিল্লি গিয়েছে। পুলিশ তার মাকে বলে যে সিন্ধু মারা যাওয়ার আগে তার নোটে নিমরাতের নাম লিখে গেছে, তাই ও আসলে অবশ্যই পুলিশ স্টেশনে নিয়ে আসবেন, অর্থাৎ নিমরাত বাড়িতে নেই। এই সবকিছু দেখে ফাতে একটু অবাকই হয়, কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। তাই এরপর সে চলে যায় নিমরাতের দোকানের সহকারীর কাছে। সে জানায় এই সব সমস্যা শুরু হয় সেই দিন থেকে যেদিন অনলাইন অ্যাপ কোম্পানির থেকে লোক আসে নিমরাতের দোকানে। নিমরাতও সেদিন সেখান থেকে লোন নিয়ে তাদের এজেন্ট হয়ে যায়, আর তারপর থেকে দোকানে লোকের লাইন লেগে যায়। সে গ্রামের অনেককেই লোন দিয়েছে তাদের মাধ্যমে, কিন্তু তারপর থেকেই যত ঝামেলা শুরু হয়ে যায়। এই সবকিছু শুনে ফাতে যায় নিমরাতের বান্ধবীর কাছে। সে তার কাছেও অনেক কিছু জানতে পারে, আর এই সবকিছু শুনে ফাতে লোন অ্যাপ সম্পর্কে বুঝে যায়। এই অ্যাপ ডাউনলোড করতেই ওই ফোনের সব অ্যাক্সেস পেয়ে যায় ওই কোম্পানি। এরপর তাদের সব ইনফরমেশন নিয়ে তাদেরকেই ব্ল্যাকমেইল করে। এর পেছনে যে বড় কোনো গ্রুপ আছে এটা ফাতে বুঝতে পেরে যায়, আর ধীরে ধীরে পুরো দেশের সবাই এসবের সাথে জড়িয়ে যাচ্ছে। তাই এবার ফাতে ঠিক করে সে দেশের জন্য লড়বে। সে কারণে সে গ্রাম ছেড়ে সোজা চলে আসে দিল্লিতে ওই ক্রিমিনাল গ্রুপদেরকে ধরতে আর নিমরাতকে খুঁজে বের করতে। আর নিমরাতেরই কন্ট্যাক্ট লিস্ট থেকে সে খুশির নাম্বার পেয়েছিল, তাই সে দিল্লিতে এসেই খুশিকে কল করে। খুশি তখন জানায় যে নিমরাতের সম্পর্কে যদি তুমি জানতেই চাও তাহলে কাল আমার সাথে দেখা করো। তো এরপরই দেখা যায় পরদিন ফাতে চলে আসে খুশির বলা ঠিকানায়। নিমরাত আসলে গ্রাম ছাড়ার আগে খুশির সাথে শেষবার কথা বলেছিল। আসলে ওরা দুজনে মিলে চাড্ডা নামের একজনকে এক্সপোজ করতে চেয়েছিল। দেশের প্রায় সব লোন অ্যাপ ওই চাড্ডাই দেখতো। তো এরপরই খুশি ফাতেকে একটা ভিডিও দেখায় যেখানে চাড্ডা নিমরাতের সাথে খুবই বাজে ব্যবহার করছিল। আর এই সবকিছু খুশি দেখতে পেয়েছে নিমরাতের গলার ওই লকেটের মাধ্যমে, যেখানে ক্যামেরা ফিট করা ছিল। তো এটা দেখেই তো ফাতে কি করবে বুঝতে পারে না। তখন খুশি বলে যে দেখুন, আমি আসলে জানি না নিমরাত কোথায়, চাড্ডা ওকে কোথায় রেখেছে আমার কোনো আইডিয়া নেই, শুধু এতটুকু জানি সে বিপদের মধ্যে রয়েছে। আর হ্যাঁ, সে ফাতেকে চাড্ডার বর্তমান আস্তানার সম্পর্কেও জানায়, যেটা ছিল একটা সিনেমা হল। এটা শুনেই তো ফাতে সোজা চলে আসে সেই সিনেমা হলে। সে হলের সামনে একটা চার দোকানে বসেছিল ফাতে, আর চাড্ডা যেই ওই হলে আসে ফাতেও সাথে সাথে সেখানে ঢুকে যায়। এখানে একটা কল সেন্টারের মতো বানানো হয়েছিল যাতে কেউ তাদের 2 নাম্বারি কাজ সম্পর্কে জানতে না পারে। এখানে থেকেই তারা তাদের সব ধান্দা চালাতো। যাক, তো এখানে এসেই
ফাতে চাড্ডাকে নিমরাতের কথা জিজ্ঞেস করে। চাড্ডা তখন বলে, আমি তো কিছু জানি না, তবে ঠিক আছে, বলছো যখন খুঁজে দেখব, আর যদি খুঁজে পেয়েও যাই তাহলে কয়েকদিন রেখে ব্যবহার করে তারপর তোকে দিয়ে দিব। এখন যা এখান থেকে। এত বড় একটা কথা শোনার পরও ফাতে তাকে কিচ্ছু না বলে চুপচাপ এক্সিটের দিকে যেতে থাকে। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে ফাতে সেই দরজা লাগিয়ে দেয়, আর এসেই একের পর এক সবাইকে মেরে সেখানেই খালাস করে দেয়। চাড্ডাকে সে আঘাত করলেও চাড্ডা তখনও মরে না। সে কোনো মতে ফাতের হাত থেকে পালাতে থাকে, কিন্তু সেই সময় ফাতে তার সামনে এসে বসে। সেই সময় চাড্ডা তার কাছে মাফ চাইতে থাকে। তখন ফাতে তাকে বলে, তোকে তো আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই অফার এখন আর নেই। অফার একবার শেষ হয়ে গেলে সেই নম্বরে ডায়াল করে তো কোনো লাভ নেই। তো এসব বলতে বলতেই দেখা যায় চাড্ডা সেখানেই মারা যায়। এরপরই চাড্ডার ফোন থেকে ফাতের সব ডিটেলস নিয়ে নেয়, আর এরপরই সেখানে থাকা ফাতের সব ফিঙ্গারপ্রিন্টসও সে মুছে ফেলে। তো সেদিন বিকালেই দেখা যায় সেখানে অনেক পুলিশ এসে হাজির হয়, তবে সেখানে তারা কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টস পায় না, এমনকি সিসিটিভির কোনো ফুটেজও পায় না। তাই তারা আশপাশের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। তখনই খবরে বলা হয় যে আজ একটা পরিত্যক্ত সিনেমা হলে 9 জনকে মেরে ফেলা হয়েছে, আর সেখানে ইল্লিগাল ভাবে কল সেন্টারের ধান্দা চলতো। তো এই খবরটা দেখেই ফাতে টিভি অফ করে দেয়। সে যা চাচ্ছিল ধীরে ধীরে তাই হচ্ছে। ধীরে ধীরে এই সবাইকে সে এক্সপোজ করবে। ঠিক তখনই আমাদেরকে ওই রাজাকে দেখানো হয়। তার কাছেও এই খবর পৌঁছাতে সময় লাগে না। এরপরই সে তার সাথে থাকা লিকে পাঠায় সত্যপ্রকাশের কাছে, যাতে সে চাড্ডার মৃত্যুর পিছনের আসল কাহিনী জানতে পারে। এই সত্যপ্রকাশও তাদের টিমের হয়েই কাজ করত। এদিকে পুলিশের কাছে সেই সিনেমা হলের সামনে থাকা একটা চা স্টলের সিসিটিভি ফুটেজ আসে। সেখানেই তারা ফাতেকে দেখতে পায়, যে 4 ঘন্টা ধরে ওই এক জায়গাতেই বসেছিল। তাই এবার তাদের ফাতেকে সন্দেহ হয়। তাই তারা ফাতের উদ্দেশ্যেই রওনা দেয়। এরপরই আমাদেরকে সত্যপ্রকাশকে দেখানো হয়। তো লি এসে তার সাথে একটু উল্টোপাল্টা ব্যবহার করলেই সে তো অনেক বেশি রেগে যায়, আর দেখা যায় লিকেই সে মেরে ফেলে। আর তখনই লির সাথে আসা আরেকটা লোককে সে বলতে থাকে, শোন, আমার ভিশন তোর বসের থেকেও অনেক বড়, তাই আমার সাথে কথা বলতে গেলে একটু বুঝে শুনে বলতে হবে, বুঝতে পারলি? তো এরপরই সে ওই লোকটাকে বলতে থাকে, যা, তোকে বাঁচার একটা সুযোগ দিয়ে দিলাম, এই গুটিটা যদি তুই ফেলতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। লোকটা তো তখন থতমত খেয়ে যায়। ভয়ে ভয়ে সে গুটিটা খেলে তো ঠিকই, কিন্তু ফেলতে পারে না। আর তখন সত্যপ্রকাশ তাকেও মেরে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই পুলিশ দুটো ফাতেকে ফলো করতে থাকে, আর সেই সময় পাশ থেকে লুকিয়ে লুকিয়ে কেউ একজন ফাতের ছবি তুলতে থাকে। আর ফাতে তো এটা খুব ভালোভাবেই বুঝে যায়, তাই সে বলতে থাকে, পাশ থেকে লুকিয়ে লুকিয়ে ছবি তোলার দরকার নেই, সামনে থেকেও ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো তখনই নিশীথ বিশ্বাস নামের সেই পুলিশ অফিসার এসে ফাতেকে বলতে থাকে, তোকে কিভাবে খুঁজে পেয়ে গেলাম এটা ভেবে কি তুই অবাক হচ্ছিস? ফাতে বলে, একদমই নয়, এটা তো আপনাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার, কারণ ওই হলের পাশে থাকা 4 স্টলে আমি 4 ঘন্টা বসেছিলাম। সেখান থেকেই আমার ছবি নিয়ে ফেস রিকগনিশন অ্যাপ দিয়ে আমার আধার কার্ড বের করে ফেলেছেন, আর সেখান থেকেই আমার নাম্বার নিয়ে ট্র্যাক করতে করতে আমার কাজ পর্যন্ত পৌঁছে গেছেন। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে, সবই তো বুঝলাম, তো তুই ওখানে 4 ঘন্টা বসে কি করছিলি? ফাতে জানায়, আমাদের গ্রামের একটা মেয়ে হারিয়ে গেছে, নিমরাত, ওকে খুঁজতেই এখানে এসেছি। আর ওই দোকানের চাটা কিন্তু বেশ ভালো, একদিন ট্রাই করে দেখবেন স্যার। এই বলেই সে উঠে চলে যায়। তবে যাওয়ার আগে সেই দোকানে খাঁচায় বন্দি থাকা কিছু পাখিকে কিনে নিয়ে তাদেরকে আকাশে উড়িয়ে দেয়। এরপরই সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা রাজাকে দেখি, সে সত্যপ্রকাশের সাথে কথা বলতে থাকে, আর তাকে জিজ্ঞেস করে, লি কোথায়? তোমার কাছে পাঠিয়েছিলাম, এখনো ফিরে আসেনি। তখন সত্যপ্রকাশ জানায়, সেটা তো আমি বলতে পারছি না, কোথায় গিয়েছে। এটা শুনে রাজা বলে, ঠিক আছে, ওকে খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, তবে খুশি শর্মাকে আমার চাই, ওকে খুঁজে বের করার চেষ্টা করো। আমরা এতদিন ধরে যত সিক্রেট ইনফরমেশন জোগাড় করেছি সব ও হ্যাক করে নিয়েছে, আর আমি জানতে পেরেছি খুশি শর্মা নতুন করে একটা লোকের কন্ট্যাক্টে এসেছে, আর সেই নাকি চাড্ডার মৃত্যুর সাথে জড়িত। তুমি দয়া করে একটু খোঁজ নাও, আর যত দ্রুত সম্ভব আমাকে জানাও। এরপরই দেখা যায় সত্যপ্রকাশ ফাতেকে নিয়ে রিসার্চ করতে থাকে, তার সম্পর্কে সব ইনফরমেশন বের করে। তবে দেখা যায় তার সব রেকর্ড ক্লিয়ার। তাই সত্যপ্রকাশের লোক তাকে বলতে থাকে, স্যার, আমার মনে হয় না চাড্ডার মৃত্যুর পেছনে এ দায়ী, এর তো সব রেকর্ড ক্লিয়ার। তখনই সত্যপ্রকাশ ওইদিন ওই সিনেমা হলে খুন হওয়া লোকদের ছবিগুলো দেখতে থাকে, আর তাদেরকে এমন ভাবে মারা হয়েছিল যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে এটা যেন তেন লোকের কাজ নয়, সেই রকমই স্কিল্ড কোনো লোকের দ্বারাই এইভাবে মানুষকে মারা সম্ভব। তো এরপরই দেখা যায় ওইদিন সন্ধ্যাবেলাতেই সত্যপ্রকাশ তার কিছু লোককে পাঠায় ফাতের হোটেলে।
ফাতে তো তাদের আসার আভাস পেয়েই সেখান থেকে দ্রুত কেটে পড়ে। তাই সত্য প্রকাশের লোকজন সেখানে গিয়ে কাউকেই পায় না। তবে ফাতে তো তাদেরকে গোপন ক্যামেরা দিয়ে ঠিকই দেখছিল, আর তাদের একটা স্ক্রিনশটও নিয়ে নেয় সে। ঠিক তখনই সেখানে খুশি চলে আসে। সে ফাতেকে বলতে থাকে যে পাঞ্জাবের ছোট্ট একটা গ্রামে একটা লোক ডেইরি ফার্ম চালায়। সে হুট করেই দিল্লিতে আসলো আর চাড্ডার ঠিকানা জেনে সেখানে চলে গেল। এর পরদিনই সে সহ তার 9 জন কর্মীর লাশ পাওয়া গেল। এসবের মানে কি? তুমি আসলে কে ফাতে, বলো তো? তুমি কি করো? তো এরপরই ফাতে তার নিজের কাহিনী বলতে শুরু করে। সে বলে, আমি এক সরকারি এজেন্সির জন্য কাজ করতাম। আসলে বলতে গেলে সরকারি কাজ বেসরকারি ভাবেই করতে হতো। কোনো মিশনে গিয়ে ধরা পড়লে তারা এর কোনো দায়িত্ব নিত না, অর্থাৎ তখন আমরা তাদের কেউ না। আর যদি সেই মিশন সাকসেসফুল হতো তারপরেও কোনো ক্রেডিট পেতাম না। তারপরেও দেশের জন্য আমি আমার এই সিক্রেট এজেন্টের কাজ চালিয়ে যাই। তো সে তার কাহিনী বলতে থাকে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে সেই সব কিছু দেখানো হয়। দেখা যায় ফাতে একটা গ্রুপের সাথে দেখা করতে আসে যাদের কাছে দেশের কিছু সিক্রেট ফাইল ছিল। তো সে এখানে আসে ব্যাগে করে একটা টাইম বোমা নিয়ে, আর এসেই তাদেরকে বলে যে তোমাদের কাছে আর মাত্র 4 মিনিট সময় আছে। এর মধ্যে যদি আমাকে সবকিছু হ্যান্ড ওভার না করো তাহলে কিন্তু এ জায়গা বিস্ফোরণ হবে আর আশেপাশের 300 মিটার পর্যন্ত সবকিছু ধুলোয় মিশে যাবে। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? তো তার এসব কথা শুনে আর ওই বোমা দেখে তো সবাই ভয় পেয়ে যায় আর দ্রুত তাকে সবকিছু হ্যান্ড ওভার করে দেয়। আর ফাতেকে এখান থেকে ওই ব্যাগ নিয়ে চলে যেতে বলে। ফাতেও তাদেরকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে আসে। তখন তারা তো ভাবে ফাতে হয়তো তাদেরকে মিথ্যা কথা বলছিল, আসলে সেখানে তেমন কোনো বোমই ছিল না। কিন্তু দেখা যায় ফাতে তো ঠিকই সেই বোমটা তাদের ওখানেই ফিট করে দিয়ে এসেছিল। তো সে যখনই এসে গাড়িতে বসে তখনই ওখানে বিস্ফোরণ হয়। তো এই পুরো গল্পটা বলার পর ফাতে খুশিকে বলে যে আমি ভেবেছিলাম এটাই হয়তো আমার লাস্ট মিশন, কিন্তু না, আমি ভুল ছিলাম। সে কথা বলে এজন্যই কারণ এখনো তো সে নিমরাতের কারণেই হোক আর দেশের কারণেই হোক আবারও একটা মিশনে নেমে পড়েছে, আর তাকে তো এই মিশনে সাকসেসফুল হতেই হবে। যাক, তো এরপরে খুশি ফাতেকে তার বাসায় নিয়ে আসে। তখন ফাতে তাকে জিজ্ঞেস করে, এই রাজা আর সত্য প্রকাশটাকে, এদের ডিটেলসটা জানতে চাচ্ছিলাম। তখন খুশি তাকে জানায় এরা হচ্ছে চাইনিজ সাইবার মাফিয়া। কিস্ট পে অ্যাপ নামের এই ফেক লোন অ্যাপ এই গ্রুপটাই মার্কেটে এনেছে, আর চাড্ডার মতো লোকেদের হায়ার করে তারা তাদের নেটওয়ার্ক চালায়। তো তখন ফাতে তাকে জিজ্ঞেস করে, তো নিমরাতের পিছনে তারা কেন পড়ে আছে? খুশি জানায় নিমরাতের মাধ্যমে তারা আমার পর্যন্ত পৌঁছাতে চায়। এরপরই সে ফাতেকে বলে, চলো তোমাকে একটা জিনিস দেখাই। এই বলেই সে তাকে একটা রুমে নিয়ে আসে। সেখানেই দেখা যায় রুমের ভেতর রয়েছে কম্পিউটারাইজড সিস্টেম। তো এখানে এসেই খুশি তার সাথে কাজ করা একজনের সাথে ফাতের পরিচয় করিয়ে দেয়, আর ওই হোটেলে আসা গুন্ডাদের ছবি ওই মেয়েটাকে দিয়ে তাদের ডিটেলস জানতে চায়। মেয়েটা তখন তাদের জানায়, ঠিক আছে, আমাকে কিছু সময় দাও, এর মধ্যেই আমি সব ডিটেলস কালেক্ট করে দিচ্ছি। তখন ফাতে পুরো রুমটা ঘুরে দেখতে থাকে। তখনই সে খেয়াল করে এই ক্রিমিনালদের ধরার জন্য খুশি অনেক কিছু করেছে এই পর্যন্ত। তো এরপরে রাতের বেলা দেখা যায় খুশি তো তার রুমে ঘুমিয়ে পড়ে, আর এদিকে ফাতে তার রুমে বসে একের পর এক রিসার্চ করতে থাকে। সে ততক্ষণ পর্যন্ত থামতে পারছে না যতক্ষণ না নিমরাতকে খুঁজে পাচ্ছে আর এই পুরো গ্যাংকে এক্সপোজ করতে পারছে। এরপরই ফাতে রিসার্চ করতে করতে বলতে থাকে যে এই সাইবার ক্রিমিনালদের জাল অনেক দূর পর্যন্ত ছড়ানো। মনে করুন আপনি এদের শিকার হয়েছেন, তখন আপনার সব ডিটেলস তো তাদের কাছে যাবেই যাবে, আর আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা বাকি সবার ডিটেলস তাদের কাছে যাবে। যেমন ধরুন আপনার কোনো ফ্রেন্ড ডাক্তার, তার কন্ট্যাক্ট লিস্টও তারা পেয়ে যাবে। আর সেই ডাক্তারের ড্রাইভার, এমনকি ড্রাইভারের সাথে কানেক্টেড থাকা কোনো গ্রামের কৃষক, এদের সবার ডিটেলস তারা বের করে ফেলে। ধরুন যদি তারা 40 জনের কন্ট্যাক্ট লিস্ট ফলো করে আর সেখানে যদি 50 জনের কন্ট্যাক্ট লিস্টও থাকে, তারপরেও তারা তাদের মাধ্যমে প্রায় 5 কোটি মানুষের ডিটেলস তারা পেয়ে যাবে। আপনি তো মনের সুখে মোবাইল দেখছেন, কিন্তু ওই সময় হয়তো কেউ আপনাকে আপনার মোবাইলের মাধ্যমেই ফলো করছে। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ভয়ানক? তো এই সব কিছু বলতে বলতে আর রিসার্চ করতে করতে ফাতে সেখানেই ঘুমিয়ে যায়। তো এর পরদিনই দেখা যায় ফাতে চলে আসে সেই আয়াপ্পা স্যারের সাথে দেখা করতে, যার কথা গল্পের শুরুতে বলা হয়েছিল। ফাতে যখন এজেন্সির সাথে কাজ করত তখন তার বস ছিল এই আয়াপ্পা স্যার। উনি ফাতেকে নিজের ছেলের মতোই স্নেহ করেন, আর ফাতেও তাকে বেশ সম্মান করে। তাই ফাতেকে দেখেই তো আয়াপ্পা বেশ খুশি হয়ে যায়, কারণ তারা সবাই জানতো
এক মিশনে গিয়ে ফাতে মারা গিয়েছে, কিন্তু সে বেঁচে আছে জেনে সে খুবই খুশি হয়। তো এরপর সে ফাতেকে বলতে থাকে, ফাতে দেখো, আমার কিন্তু এজেন্সিতে এখন খুব একটা দাপট নেই, তাই আমার মনে হয় না আমি তোমাকে সেরকম সাহায্য করতে পারবো। ফাতে তখন বলে, স্যার আমি তো শুধু আপনার হাতের বানানো এক কাপ চা খেতে এসেছি। এটা শুনে তার স্যার হেসে দেয়। যাক, তো এরপরই ফাতে তাকে সত্যপ্রকাশের ছবি দেখায় আর তাকে জিজ্ঞেস করে, স্যার শুধু এতটুক বলুন এ কে? সত্যপ্রকাশের ছবি দেখেই আয়াপ্পা স্যার একটু ঘাবড়ে যায় আর ফাতেকে বলতে থাকে, ওর সাথে তোমার কি কানেকশন? তো এরপরই দেখা যায় তারা দুজন একটা ইয়াতে চলে আসে আর সেখানে আয়াপ্পা স্যার ফাতেকে রাজা আর সত্যপ্রকাশের সম্পর্কে ডিটেলসে বলতে থাকে। আর এরপর সে তাকে জানায় যে আমার সোর্সের মাধ্যমে আমি যতটুক জানতে পেরেছি তারা কিন্তু এখন তোমার পিছনে পড়ে আছে। তারা ততক্ষণ থামবে না যতক্ষণ না তোমাকে তারা মারতে পারছে। কিন্তু এই কথা শুনে ফাতে তেমন একটা পাত্তাই দেয় না, কারণ তার তো কোনো কিছুতেই ভয় নেই। তো ওই দিন সন্ধ্যাবেলা দেখা যায় তারা দুজন তখনও ইয়াতেই ছিল। তো আয়াপ্পা স্যার তাকে জিজ্ঞেস করে, এখন কি করবে ফাতে? ফাতে তখন বলে, কি আর করবো স্যার, ওই সত্যপ্রকাশের বাড়ি থেকে একটু চা খেয়ে আসি। এরপরই দেখা যায় সত্যপ্রকাশ ডিনার করছিল। তখন সে তার এক লোককে বলে, ওই 6 ফুট লম্বা একটা লোককে তোমরা খুঁজে বের করতে পারছো না? তখন তার ওই লোক বলে, আমি জলদি তাকে খুঁজে বের করবো স্যার। এ বলে সে চলে যেতে না যেতেই সেখানে ফাতে এসে হাজির হয়, তাও খালি হাতে নয়। ওই লোকের কান কেটে সে সত্যপ্রকাশের প্লেটের উপর রাখে। এটা দেখেই তো সত্যপ্রকাশ প্রথমে একটু থমকে যায়, এরপরই বলতে থাকে, ভালোই করেছো, কান কেটেছো, কথা শুনতো না। তখন ফাতে বলতে থাকে, এখন তুই আমার কথা ভালো করে শোন। নিমরাতকে যদি কোনোভাবে আমি এখানে পাই তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আর এরপর সে বলে, কাল থেকে তোর সবকিছু বন্ধ, তোর সাইবার ক্রাইমের ধান্দা, দোকান সব। তখন সত্যপ্রকাশ বলে, আমাকে ধমকাচ্ছিস? ফাতে বলে, ধমকাচ্ছি না, আমি তো এখানে তোকে একটা গল্প শোনাতে এসেছি। এরপরই সে বলতে থাকে, গাজীপুরে একটা ছেলে ছিল, সে তার জীবনে অনেক বড় কিছু হতে চাইতো। তার গ্রামের মানুষও তাকে নিয়ে অনেক গর্ব করত, কিন্তু ওই ছেলের বাবাটা তাকে সবসময় খুব মারধর করত। তো একদিন দেখা যায় হঠাৎই ওই ছেলেটার বাবা বিদ্যুতের তারে আটকে মারা যায়। আর এই ঘটনার পর তো পুরো গ্রামই চিন্তিত হয়ে পড়ে যে ছেলেটার এখন কি হবে। তবে অবাক করা বিষয় হলো, এই ঘটনার পর থেকে ওই ছেলেকে গ্রামের আর কেউ দেখতে পায়নি। তো ফাতে বলতে থাকে, আমার তো মনে হয় ওই ছেলের বাবা দুর্ঘটনায় মারা যায়নি, ওই ছেলে নিজ হাতে তার বাবাকে মেরে ফেলেছে। এরপর সে সত্যপ্রকাশকে জিজ্ঞেস করে, তোর কি মনে হয় সত্যপ্রকাশ? তুইও তো গাজীপুর থেকে এসেছিলি তাই না? আসলে সে এতক্ষণ ধরে যেই ছেলের গল্প বলছিল সেটা সত্যপ্রকাশেরই গল্প ছিল, আর এই ব্যাপারে ফাতে খুব ভালো করেই জানতো। এরপর সে বলতে থাকে, আমি আগে যা করতাম তা তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোদের এসব ঝুট ঝামেলার জন্য মনে হচ্ছে এখন আবারও আমাকে আমার ফর্মে ফিরে আসতে হবে। এরপরই সে সত্যপ্রকাশকে বলে, তোর কি মনে হয় তুই এখানে অনেক বেশি সেফ? এটা বলেই সে তার হাতের ঘড়ির সাথে কানেক্ট করা একটা বন্দুক দিয়ে সত্যর হাতের ওই গ্লাসটা শুট করে ভেঙে ফেলে। এটা দেখে তো সত্যপ্রকাশ খুবই অবাক হয়। তো এরপর ফাতে বলতে থাকে, বুঝতে পারছিস তো তুই কেমন সেফ? যাক, তো তোকে একদিনের সময় দিলাম, এর মধ্যেই তোদের এসব সাইবার ক্রাইমের ধান্দা বন্ধ কর। এই বলেই সে সেখান থেকে চলে আসতে থাকে। তখনই আমরা দেখতে পাই সে এখানে আসার আগেই সত্যপ্রকাশের সব লোকেদেরকে মেরে তারপরে এসেছিল। তারা এখন জায়গায় জায়গায় মরে পড়ে আছে। তো ফাতে বের হয়ে যাওয়ার পরপরই দেখা যায় সত্যপ্রকাশ নিমরতের কাছে আসে, অর্থাৎ নিমরতকে সেই এতদিন রেখেছিল আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন নিমৃতকে সে ফাতের কথা বললে নিমৃত তাকে বলে, দেখো এখনো সময় আছে, তুমি ফাতে ভাইজানের কাছে মাফ চেয়ে নাও, ওর হৃদয় অনেক বড়, তোমাকে মাফ করে দিবে। এই কথা শোনার পরই সত্যপ্রকাশ তার লোকদের বলে, এ যা তো, গাড়ি বের কর, মাফ চাইতে যেতে হবে দেখছি। এরপরই দেখা যায় সত্যপ্রকাশের লোকজন চলে আসে খুশির বাড়িতে ফাতের খোঁজে। খুশি তখন তার ল্যাপটপে কাজ করছিল, কিন্তু সেই সময় সে টের পায় কেউ তার ঘরে প্রবেশ করেছে। তখনই তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। তার ল্যাপটপ ওখানে রেখেই সে তার সিক্রেট রুমে চলে যায় আর সেখান থেকেই দেখতে থাকে কিছু লোক তার ঘরে প্রবেশ করেছে। সে তো অনেক বেশি ভয় পাচ্ছিল যে এবার না জানি কি হবে। ওই লোকগুলো পুরো ঘর সার্চ করতে থাকে, কিন্তু তারা কোথাও কিচ্ছু পাচ্ছিল না। তখন তাদের মধ্যেই একজন হঠাৎ করে খুশির ওই সিক্রেট রুমের দরজার সামনে আসে, যেটা দেখতে ছিল বুক শেলফের মতো। সেখানে এসেই তার কিছু একটা সন্দেহ হয়, তাই সে সাথে সাথে সেটা ধরে টান দিলে খুশির সিক্রেট রুম বেরিয়ে যায়। আর সেখানে খুশিকে দেখতে পেয়ে তো তারা তাকে গিয়ে ধরে। খুশি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, সে তো ভাবছিল তারা মনে হয় তাকে আজ শেষই করে দিবে। কিন্তু ঠিক তখনই দেখা যায় ফাতে এসে উপস্থিত হয়। সে খুব শান্তভাবে তাদেরকে জিজ্ঞেস করতে থাকে, এসে যখন পড়েছেন তো কি চা খাবেন? কি চা?
উইথ সুগার নাকি উইদাউট সুগার? এটা বলার সাথে সাথেই তাদের মধ্যে একজন লোক তার দিকে বন্দুক নিয়ে তেড়ে আসে, আর সেই সময়ই ফাতে তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। এরপরই সে ধীরে ধীরে সবাইকে মারতে থাকে। ওদিকে খুশিও কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এখানে বেশ কিছুক্ষণ তুমুল লড়াই হওয়ার পর ফাতে সব কয়টাকে মেরে শেষ করে দেয়। খুশি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে কাঁদতে কাঁদতে ফাতের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। এতদিনে সে ফাতেকে পছন্দ করে ফেলেছিল, ফাতেও তখন তাকে জড়িয়ে ধরে। তো এরপরই আমরা আবারও রাজাকে দেখতে পাই। তখনই তার সাথে থাকা ওই মেয়েটা এসে জানায়, স্যার, সার্ভারে ম্যালওয়্যার দিয়ে দিয়েছি, আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে স্যার। তো এটা শোনার পর রাজা বলতে থাকে, 66,000 গ্রাম আর 82 কোটি ব্যাংক অ্যাকাউন্ট, আর আমাদের লক্ষ্য একটাই, সব কয়টা ব্যাংক অ্যাকাউন্টে একটা করে ক্লোন টেক্সট মেসেজ চলে যাবে, আর এরপরই ওই 82 কোটি ব্যাংক অ্যাকাউন্টের মালিক হয়ে যাব আমরা। এই বলে সে হাসতে থাকে। তখনই দেখা যায় একে একে সবার ফোনে মেসেজ যেতে থাকে, আর তারা যখনই সেই মেসেজ চেক করে তখনই দেখা যায় ধীরে ধীরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সব টাকা রাজার কাছে চলে আসে, আর তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে যায় 0। আর এটা দেখে তো সবাই স্বাভাবিকভাবেই অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তখন সত্যপ্রকাশ আবার বলতে থাকে যে টেকনোলজি কি অদ্ভুত জিনিস, তাই না? কামাই করে কেউ, আর সেটা ওরাই কেউ। এই বলে সেও মজা নিতে থাকে। এদিকে তো পুরো দেশ উত্তাল হয়ে যায় যে হচ্ছেটা কি দেশের মধ্যে। আর এখানে যে শুধু বড়লোকদের ব্যাংকে হ্যাক হয়ে গিয়েছিল তা নয়, অনেক গরিব মানুষেরও ব্যাংকের টাকা চলে গিয়েছিল। এই সব কিছুতে সবাই অনেক ভেঙে পড়ে। আর এই ব্যাপারটা নিয়ে খুশি আর ফাতেও কথা বলতে থাকে। খুশি তখন ফাতেকে জানায় যে এরা কিভাবে তাদের এই কার্য সম্পাদন করেছে। ফাতে তখন বলতে থাকে, বড়লোকরা তাও নয় কোনোভাবে চলতে পারবে, কিন্তু এই গরিব মানুষগুলোর কি হবে, যাদের কাছে অল্প কিছু টাকাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এসব বলে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সে আরো বলতে থাকে, এবার তো এরা অন্যান্যদের ব্যাংক অ্যাকাউন্টও টার্গেট করবে, কিন্তু তার আগেই আমাদের তাদেরকে থামাতে হবে। এদিকে রাজা করে আর এক প্ল্যান। সে এবার ফাতের ফেস ব্যবহার করে একটা ভিডিও আপলোড দেয়, যেখানে ফাতে বলছিল যে 66,000 গ্রাম, 82 কোটি ব্যাংক অ্যাকাউন্ট, আর গোল একটাই, এই পুরো দেশের ইকোনমিকে ধ্বংস করে দেয়া। এখন আমাকে আটকাতে পারলে আটকাও। তো এই ভিডিও চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর তো ফাতেকে নিয়ে সবাই কথা বলতে শুরু করে দেয়। সবাই তো এটা ভাবে যে সবকিছুর পেছনে ফাতেই রয়েছে। তখন নিমৃতের মাও এই খবর দেখে। এসব দেখে তো সে খুবই অবাক হয়ে যায়, কারণ ফাতে এসব করবে এটা তো কারোরই বিশ্বাস হচ্ছিল না। তো খবরে বলা হতে থাকে যে ফাতে এবং খুশি শর্মা এই দুজন মিলেই এই ব্যাংক হ্যাকিং এর সাথে জড়িত। এবার তো পুলিশ পড়ে যায় এদের পেছনে। আর তখনই আবার সত্যপ্রকাশ একজনকে ফাতে আর খুশির ছবি দিয়ে তাদেরকে মারার নির্দেশ দিয়ে দেয়। এদিকে তো ফাতে আর খুশি দুজন মিলে পালাতে থাকে, কারণ কেউ তো তাদেরকে বিশ্বাস করবে না। তাই আপাতত তাদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তো তারা পালাতে গিয়েই হঠাৎ করেই পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। পুলিশ তো তাদেরকে ধরার জন্য আদা জল খেয়ে নামে, আর ওদিকে দেখা যায় সেই কিলারও তাদের পেছনে পড়ে যায়। তো পালাতে পালাতে হঠাৎ করেই দেখা যায় ফাতে আর খুশি ওই কিলারের সামনে পড়ে যায়। কিলার তাদেরকে মারতে যাবে, ঠিক তার মধ্যেই সামনে একটা অটো চলে আসে, আর মুহূর্তেই ফাতে আর খুশি সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে তো ওই কিলারই খুবই অবাক হয়। তো ফাতে আর খুশি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে পড়ে। তখনই সেই কিলার এসে তাদের দিকে শুট করে। তারা তো কোনো মতে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু এরপরই দেখা যায় পুলিশ এসে ফাতের উপর অ্যাটাক করে। ফাতে তখন উল্টো পুলিশকেই মারতে থাকে, আর ওদিকে পুলিশকে দেখে তো কিলার দ্রুত তার গান লুকিয়ে ফেলে। আর এর মধ্যেই সুযোগ বুঝে খুশি সেখানের এক দেয়াল টপকে অন্যদিকে চলে যায়। ফাতেও তখন কোনো মতে পুলিশকে সামলে তার দিকে যেতে থাকে। এরপরই তারা দুজন অনেক কষ্টে সবার থেকে বেঁচে একটা জায়গায় চলে আসে। এখানেই ছিল খুশির বাকি সহযোগীরা, যারা এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে কাজ করত। এখানে সবাই মিলে টাকা ট্রান্সফার হওয়ার ব্যাপারটা কোনো মতে আটকানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় সেই পুলিশ অফিসারের কল আসে ফাতের কাছে, আর সে তাকে বলতে থাকে, কি রে ফাতে, তুই তো এই গ্রামের মেয়েটাকে খুঁজতে এসেছিলি, আর এখন টাকার চক্করে পড়ে সবকিছু ভুলে গেলি? তুই তো দেখছি অনেক ফেমাস হয়ে গেছিস। এটা বলার পরই সে তার সাথে সত্যপ্রকাশের কথা বলিয়ে দেয়, অর্থাৎ এই পুলিশও এদের সাথে জড়িত ছিল। তখনই সত্যপ্রকাশ একটা লিংক দেয় ফাতেকে, আর সেটা ওপেন করতেই দেখা যায় সে নিমৃতকে সেই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রেখেছে। তো সত্যপ্রকাশ বলতে থাকে, এটা লাইভ চলবে এখন, আর এই লাইভের ভিউজ যদি 20 লাখ হয়ে যায় তাহলে কারেন্টের পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে, আর তখনই নিমৃত মারা যাবে। এখন তুই যদি ওকে বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে। এসব দেখে শুনে তো ফাতে একদম অস্থির হয়ে যায়। তাই সে এখন এই পুরো টিমকে এই ভিডিওর লোকেশনটা ট্র্যাক করতে বলে। তখন সবাই বলে তাতে তো একটু সময় লাগবে। তো দেখা যায়
ধীরে ধীরে সময় এগোতে থাকে আর নিমৃতের ওখানে বিদ্যুতের পাওয়ারও বাড়তে থাকে। সব জায়গা থেকে মানুষ এই ভিডিও লাইভ দেখছিল। যত মানুষ এই ভিডিও দেখতে থাকে ততই এই ভিডিওর ভিউজও বাড়তে থাকে। আর নিমৃতের শরীরের মধ্যে দিয়েও অনেক পাওয়ারফুল কারেন্ট যেতে থাকে। নিমৃত তো সহ্য করতে পারছিল না, সে অনেক বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এর মধ্যেই খুশির টিমের কয়েকজন নিমৃতের লোকেশন ট্রেস করতে পারে। তবে দেখা যায় তার লোকেশন এক এক সময় এক একটা দেখাচ্ছে, কখনো পেরু, কখনো কম্বোডিয়া, আবার কখনো সিরিয়া। তারা সবাই তো এবার অস্থির হয়ে যায়। এই সাইবার মাফিয়ারা এতটাই ভয়ঙ্কর যে তারা সব ধরনের ব্যবস্থা করে রেখেছে যাতে তারা নিমৃতের লোকেশনটাও ট্রেস করতে না পারে। ফাতে তো এসবে অনেক বেশি অস্থির হয়ে যায়, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেই সময় পুলিশও এর আইপি অ্যাড্রেস খুঁজে বের করার ট্রাই করতে থাকে, কিন্তু কেউই সেটা পাচ্ছিল না। তখনই খবরে বারবার বলা হয়, আপনারা প্লিজ এই ভিডিওটা দেখবেন না, কারণ সবাই তো জানতো এই ভিডিওর ভিউজ যত বাড়বে নিমৃতের মৃত্যুর আশঙ্কাও তত বাড়বে। কিন্তু পাবলিক তো পাবলিকই, তারা কি আর এই ভিডিও দেখা বন্ধ করবে? তাই সত্যপ্রকাশ বলতে থাকে, দেখলে অবস্থা, এই সব পাবলিকের জন্য এরা এত কষ্ট করেছে। এই বলে সে টিটকারি করতে থাকে। ওদিকে তো নিমৃতের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল, আর এসব দেখে রাজা বেশ মজা নিতে থাকে। সে তো মন খুলে হাসতে থাকে, কতটা শয়তান হলে মানুষ এমন হতে পারে। এদিকে তো ফাতে, খুশি, এরা সবাই টেনশনে শেষ হয়ে যাচ্ছিল। তারা তো কান্না করতে শুরু করে দেয় কোনো উপায় না পেয়ে। আর ওদিকে নিমৃতের মা, বান্ধবী তারাও এই ভিডিওটা দেখছিল, কিন্তু শেষমেশ আর দেখতে পারে না, কারণ নিমৃতের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখন বিদ্যুতের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সে আর সহ্য করতে পারছিল না। তাই অনেকক্ষণ কষ্ট সহ্য করার পর শেষমেশ সে মারাই যায়। আর নিমৃতের এই মৃত্যু নিজ চোখে দেখে ফাতে আর সহ্য করতে পারছিল না, তার অনেক কষ্ট হতে থাকে। ফাতে আর খুশি দুজনেই ভেঙে পড়েছিল, কিন্তু এরপরও তো তাদেরকে এর শেষ পর্যন্ত যেতে হবে। তো খুশি এরপর কোনোভাবে ওই পুলিশ অফিসারের লোকেশন খুঁজে বের করে ফেলে। এরপরই ফাতে আর খুশি চলে যায় ওই পুলিশ অফিসারের ওখানে, আর সেখানে গিয়েই তার দুই হাতে পেরেক পুঁতে তাকে সবকিছু জিজ্ঞেস করতে থাকে। সত্যপ্রকাশের সব ডিটেলস তারা তার ল্যাপটপ থেকে নিয়ে নেয়। তখন ওই পুলিশ অফিসার ফাতেকে বলে, দেখ, উপরওয়ালা কিন্তু বলেছে ক্ষমা করে দিতে, তাই ক্ষমা করে দেওয়াটাই তোর উচিত হবে। তখন ফাতে বলে, সেটা তোর আর তোর উপরওয়ালার ব্যাপার, তাই আমি তোর এই কাজটা আরো সহজ করে দিচ্ছি, তোকে তোর উপরওয়ালার কাছেই পাঠিয়ে দিচ্ছি। এই বলেই সে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এরপরই তারা সেখান থেকে সোজা চলে আসে সত্যপ্রকাশের আস্তানায়। এরপরই সেখানে থাকা পাশের একটা বিল্ডিং এ গিয়ে খুশিকে সবকিছু শিখিয়ে দিতে থাকে যে সে কিভাবে এখান থেকে গুলি করবে আর ফাতেকে কভার করার ট্রাই করবে। খুশি এটা শুনে বলতে থাকে, কি বলছো? আমি এগুলো কখনো করিনি ফাতে, আমার দ্বারা এটা হবে না, প্লিজ আমাকে এই কাজ দিও না। কিন্তু ফাতে তার কোনো কথা না শুনে তাকে সেখানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এরপরই সে গাড়ি নিয়ে এন্ট্রি নেয় আর গাড়ি দিয়েই এক একজনকে পিষে মেরে ফেলতে থাকে। এরপরই সে বন্দুক হাতে উপরের তলায় উঠতে শুরু করে। আর এদিকে খুশি প্রথমবার বন্দুক চালালে সে নিজেই পড়ে যায়, কিন্তু এরপর আবার নিজেকে সামলে নেয়। এরপরই কয়েকজনকে মেরে সেও চলে আসে সত্যপ্রকাশের আস্তানায়। সে সার্ভার রুমে গিয়ে কিছু একটা করে। তখনই সেখানে সত্যপ্রকাশ চলে আসে আর বলতে থাকে, কি কোনো সাহায্যের প্রয়োজন? এটা শুনেই তো খুশি একেবারে থমকে যায়, কিন্তু একটু পরেই দেখা যায় সত্যপ্রকাশের লোকজন এসে বলে, স্যার, কোন একটা সমস্যা হয়ে গেছে। আর তখনই পুরো রুমে সাউন্ড হতে থাকে। এই সময় খুশি হেসে দিয়ে বলে, তোমাদের সার্ভার হ্যাকড হয়ে গেছে। অর্থাৎ খুশি এই কাজটা করতেই এসেছিল। তখন তো সত্যপ্রকাশও সেখানে চলে যায়, আর তাদের সবকিছু হ্যাক হয়ে গেছে এটা দেখে তাদের তো মাথা কাজ করছিল না। ওইদিকে রাজাকে তার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, স্যার, আমাদের সব ক্লাউড সার্ভার ডাউন হয়ে গেছে, সব মানি ফ্রোজেন হয়ে গেছে, এখন তো আমরা কোনো কিছুতে অ্যাক্সেসও করতে পারবো না, কি হবে এখন আমাদের? তো এতদিন পর আজ রাজার চোখে মুখেও চিন্তার ছাপ দেখতে পাওয়া যায়। সেই সময় এদিকে আবার সত্যপ্রকাশ খুশিকে ধরে এনে সেই ইলেকট্রিক চেয়ারে বসায়। এবার খুশির পালা। তো সে খুশির সাথে কিছু করবে তার আগেই সেখানে ফাতে চলে আসে, আর সে সেই সত্যপ্রকাশের হাতে গুলি করে খুশিকে বাঁচিয়ে নেয়। আর এবার ফাতে সত্যপ্রকাশকেই ওই চেয়ারে বসিয়ে দেয়। এতদিন সে মানুষকে যেভাবে মারত আজ তাকেও ঠিক সেভাবেই মারা হবে। তো দেখা যায় আজও এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে লাইভ হতে থাকে। তো ধীরে ধীরে ভিউজ যত বাড়তে থাকে সত্যপ্রকাশের ভয়ও বাড়তে থাকে। তো এখানে একইভাবে 20 লাখ ভিউ হতেই সত্যপ্রকাশ সেখানেই মারা যায়। এদিক থেকে রাজাও এই সব কিছু দেখছিল। এরপরই দেখা যায় গল্পের শুরুতে দেখানো সেই দৃশ্য যেখানে রাজার 200 জন লোক ফাতের জন্য অপেক্ষা করছিল। ফাতে তো এখানে এসেই একে একে সবাইকে মারতে থাকে। তো এরপর সে যখন বেরিয়ে আসে ঠিক তখনই তো সে ওই বিস্ফোরণের কবলে পড়ে। সে ভেবেছিল সে মারা যাবে, কিন্তু তখনই তার চোখের সামনে আবারও নিমৃতের স্মৃতি ভেসে ওঠে। আর এই কথা মনে পড়াতেই সে আবারও সর্বশক্তি নিয়ে উঠে দাঁড়ায়।
অনেকেই আসে তাকে মারার জন্য, কিন্তু কেউই ফাতের সাথে পেরে উঠছিল না। সে সেখানে সবাইকে মেরে চলে আসে রাজার কাছে। তখন তার সাথে থাকা ওই অ্যাসিস্ট্যান্ট মেয়েটি তাকে বাইরে রেখেই ভিতরে গিয়ে দরজা আটকে দেয়। তখন রাজা বলে, এটা তো বুলেট প্রুফ না, আমার আগেই তুই মরবি, দেখে নিস। তো তখনই দেখা যায় ফাতোই মেয়েটাকে মেরে দেয় প্রথমে। তখন রাজা তার সিম্প্যাথি গেইন করার জন্য বলতে থাকে, দেখ তোর মতো আমিও একটা সিক্রেট এজেন্সিতে কাজ করতাম, কিন্তু আমার যখন প্রয়োজন শেষ হয়ে গেছে তখন তারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই তো আমি এসব কাজ করা শুরু করেছি। কিন্তু এসব কথায় ফাতের তার প্রতি এতটুকু সিম্প্যাথি হয় না, তাই সে তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। কারণ সে তো আর রাজার মতো না, সে দেশের জন্য মরতেও পারে আর দেশের জন্য অনেক অনেক মানুষকেও মেরে ফেলতে পারে। যাক, তো এই সব কিছু শেষে দেখা যায় ফাতে আর খুশি একটা হাস্যোজ্জ্বল দিনে দেখা করে। আর তখন খুশি বলে, আমাদের মিশন তো কমপ্লিট, এখন আমি লন্ডন চলে যাব। আর ফাতে বলে, হ্যাঁ, আর আমিও ডেইরি ফার্মে গিয়ে আমার কাজ শুরু করব। তো এই বলেই তারা একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। কিন্তু তারা তো এতদিনে একজন আরেকজনকে পছন্দ করে ফেলেছিল, তাই তাদের মনটা খারাপ হয়ে যায়। আর তখনই ফাতে এসে দেখা যায় খুশিকে বলতে থাকে, আমার ডেইরি ফার্মের জন্য একটা কম্পিউটার জানা লোকের প্রয়োজন, তুমি কি আমার পার্টনার হবে? এ কথা শুনেই তো খুশি বেশ হ্যাপি হয়, কারণ সে তো আসলে ফাতের সাথেই থাকতে চাচ্ছিল। তো এখানেই তারা একে অপরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে। দুজনেই আজ বেশ হ্যাপি ছিল, কিন্তু সেই সময় দেখা যায় কেউ একজনের স্নাইপার বন্দুক নিয়ে তাদের দিকে তাক করে থাকে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। হতে পারে এর সেকেন্ড সিজন আসবে, আর সেখানে হয়তো ফাতের শুরু হবে আবারও একটা নতুন মিশন। যাক, তো এই গল্পটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। টেকনোলজি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই গল্পের মাধ্যমেই জানা যায়। তাই আমাদের সবাইকে সবসময় অনেক বেশি সতর্ক থাকতে হবে, আর কখনোই কোনো টাকা পয়সার লোভে পড়া যাবে না। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না।